বাংলাদেশে এখন চলছে ন্যারেটিভ তৈরি এবং ন্যারেটিভ ভাঙার রাজনীতি। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাত দুই দিকে দুই জোট, দুই শিবির, এদের ভিতরে ন্যারেটিভ বিল্ডিং এবং ন্যারেটিভ ব্রেক দুটি বিষয়ে খুব জোরে সোরে লক্ষ্য করছি। এর ভিতরে বিএনপির পক্ষ থেকে আমরা দেখছি তারা শক্ত ন্যারেটিভ দাঁড় করাতে ব্যর্থ হচ্ছে এবং তারা যখন যতটুকু ন্যারেটিভ দাঁড় করাচ্ছে বিরোধী পক্ষ এই ন্যারেটিভ ভেঙে দিচ্ছে। এবং এরও একটু আগে যদি আমরা যাই, 5 আগস্টের পর থেকে যখন নির্বাচনের আলাপ শুরু হয়েছে তখন থেকেই আমরা দেখে আসছি বিএনপি তাদের মেধাবী লোকজনের অভাবে, তাদের প্রজ্ঞাবান রাজনীতিবিদের অভাবে ন্যারেটিভ তৈরি করতে পারে নাই। যখন যেখানে যতটুকু করেছে, জামাতের বিরুদ্ধে যে প্রোপাগান্ডাটুকু চালিয়েছে তার 10-12 ঘন্টা পার হতে না হতেই ওই প্রোপাগান্ডাটা, ওই ন্যারেটিভটা মিথ্যা বলে প্রমাণিত হয়ে গেছে, যার কারণে ওইটার ঢোপে টেকে নেই। তারই ধারাবাহিকতায় এই সম্প্রতি গতকাল নতুন একটি সংগঠন একটি ন্যারেটিভ দাঁড় করিয়েছে, আগামী নির্বাচনে বিএনপি 70% ভোট পাবে এবং জামাতের জোট পাবে 19%। এরকম একটি জরিপ তারা প্রকাশ করেছে। তো এই জরিপের বিষয়ে আমি একটু আলোচনা করব অল্প একটু। তার আগে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে আজকে, এই বিষয়ে দুটি কথা বলে তারপরে ওখানে চলে যাব। বিষয়টা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেই কেন্দ্রিক, যোগসু নির্বাচন কেন্দ্রিক। ইতিপূর্বে তো আপনারা জানেন যে 4টি নির্বাচনে ছাত্রদল গোহারা হেরেছে। এই হারার কারণে তাদেরকে অনেকে হারু পার্টি নাম দিয়েছে। আমি সেটা বলতে চাই না, আমরা হারতেই পারে, কারণ জনসমর্থন না থাকলে তো হারবেই। আজকে যোগসু নির্বাচনে এখানেও হয়তো ছাত্রদল হেরে যাবে, কারণ শুরুর দিকে ছাত্রদলের অবস্থা মোটামুটি একটা প্যারালাল থাকলেও তারা 11টা সাড়ে 11টার দিকে একটা ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা অতি দ্রুত ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এবং সারা দেশে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার সাথে সাথে ছাত্রদল সম্পর্কে মানুষের ভিতরে প্রচন্ড একটা নেতিবাচক ধারণা তৈরি হয় এবং তারা মুহূর্তের ভিতরেই ছাত্রদলকে ছাত্রলীগের পাশে দাঁড় করিয়ে দেয়, যে তাহলে এই ছাত্রদল আর এই ছাত্রলীগের ভিতরে কোনো পার্থক্য নেই। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল, ছেলেটার নাম রিয়াজুলের স্ত্রী, সেও ওই বিশ্ববিদ্যালয়ের 14তম ব্যাচের সম্ভবত ছাত্রী, আইনের ছাত্রী। সে কেন্দ্রের বাইরে অর্থাৎ ক্যাম্পাসের এরিয়ার বাইরে তার স্বামী যেহেতু ভিপি পদে দাঁড়িয়েছে তার পক্ষে কাজ করছিল। মেয়েটির পরনে হিজাব ছিল, বোরকা পরা ছিল। ছাত্রদল এই বোরকা পরা এই নারীকে এমনভাবে হেনস্থা করলো, শুধু হেনস্থা করেই ক্ষান্ত হয় নাই, পরবর্তীতে তারা পুলিশ ডেকে সেই মেয়েটাকে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং সেখানে তারা রীতিমতো মব সৃষ্টি করেছে। মেয়েটি পুলিশের কাছে তার আইডি কার্ড শো করেছে যে দেখুন, আমি এই বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 14তম ব্যাচের আইনের ছাত্রী, আমার স্বামী ভিপি প্রার্থী রিয়াজুল। এই পরিচয়গুলো দেওয়ার পরেও ছাত্রদল তাদেরকে, মেয়েটাকে হেনস্থা করেছে, মারধর করেছে, হিজাব ধরে টানাটানি করেছে এবং পরবর্তীতে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে। এই ঘটনা ঘটার পরে ওখানে উপস্থিত কিছু পুলিশ সদস্য এটি দেখে তারা সহ্য করতে পারে নাই। হাজার হোক, তারা তো মুসলমানের সন্তান রে ভাই, মুসলমানের সন্তান কোনো হিজাব পরা নারীকে এটি কখনো সহ্য করতে পারে? তো পুলিশ সদস্য গিয়ে তাদেরকে বলছে যে ভাই আপনারা এগুলো করেন না। বাকিটা ইতিহাস। সেই পুলিশ সদস্যের উপরে ছাত্র দলের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা কিভাবে হামলে পড়েছে এবং তাকে কিভাবে মব সন্ত্রাসের মাধ্যমে পুলিশ সদস্যকে প্রায় ঘিরিয়ে ধরে তাকে, হয়তো সে ওইখান থেকে যদি সরে না আসতো তাহলে হয়তো তাকে মেরেই ফেলতো। দেখুন আপনারা ভিডিওটা দেখুন, ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের।
দেখতেই পারলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের সাথে কোন ধরনের আচরণ, নারী হেনস্থা করলো, হিজাব পরা নারীকে হেনস্থা করলো। পুলিশ সদস্য বলতে গিয়ে এরকম মবের শিকার হলেন। এইটার পরে জনমনে এত নেতিবাচক ধারণা তৈরি হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারপর থেকে ছাত্রছাত্রীরা সব শিবিরের জবিয়ান, ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলে ভোট দিয়ে গেছে। ভোট গণনা হলে পরে অবশ্য বুঝতে পারবেন। আমি যখন এই ভিডিও করছি রাত্রে, তখন ভোট গণনা নাকি বন্ধ হয়ে গেছে মেশিনের সমস্যার অজুহাত দেখিয়ে। হ্যাঁ, ওই যে জাহাঙ্গীরনগরে যেরকম হয়েছিল বিষয়টা ওই দিকে যাচ্ছে। এটার নিন্দা জানিয়ে রাখলাম। এটি ছাত্রদল মোটেই এই কাজটা ভালো করে নাই, জঘন্যতম কাজ করেছে। এখন আমরা চলেন ওই জরিপের ব্যাপারে চলে যাই। এখন এই যে জরিপ সংস্থাটির নাম হচ্ছে ইএএসডি। এখন এই ইএএসডিটা কি? এটা একটা বেসরকারি সংগঠন। এই সংগঠনের ব্যাপারে আমি ইতিপূর্বে কোনোদিন নাম শুনি নাই। গুগলকে প্রশ্ন করলাম যে ইএএসডি কি, গুগল বলল যে আমি তাকে চিনি না। চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম যে ইএসডি কি, এরা কারা, এই জরিপ সংস্থাটি করলো, এরা কি ইতিপূর্বে কখনো জরিপ করেছে? চ্যাট জিপিটি জানালো যে না, এটি কোনো পরিচিত সংগঠন নয়, ইতিপূর্বে তাদের জরিপের কোনো রেকর্ড নাই, এমনকি কোনো পত্রপত্রিকা, দৈনিক নিউজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা সেল, কোনো জায়গায় রেফারেন্স হিসেবে তাদের নামটা নাই। তাহলে এটা কি? তখন তো ধরে নেওয়া যায় খুব সহজেই, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে এটি আসলে নিজেদের তৈরি করা কয়েকজন লোককে দিয়ে একটি সংগঠন। তারা এই নির্বাচনের আগে মূলত একটা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য, একটা গ্রাউন্ড তৈরি করার জন্য এই জরিপটা চালিয়েছে। কারণ একটা জরিপ চালাতে হলে 5টা বিষয় সেখানে থাকতে হয়, আলোচনার ভিতরে আনতে হয়। নাম্বার 1 হচ্ছে জরিপের সাইজ, কতজন লোকের সাথে এই জরিপটা করা হয়েছে। নাম্বার 2 হচ্ছে জরিপকৃত এলাকা, কোন এলাকায় জরিপটা করা হয়েছে। নাম্বার 3 হচ্ছে জরিপ পদ্ধতি, কোন পদ্ধতিতে জরিপটা করা হয়েছে। আর নাম্বার 4 হচ্ছে জরিপের ভিতরে কোনো ভুল ত্রুটি, কি কি বিষয় সেখানে তুলে আনা হয়েছে। আর নাম্বার 5 হচ্ছে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তি কারা। এই 5টা বিষয় মোটামুটি জরিপের ভিতরে থাকতে হয়। তো সেখানে এই বিষয়গুলোর কোনো উল্লেখ নাই, কোনো স্পষ্ট বার্তা নেই। তাহলে আমরা খুব সহজেই ধরে নিতে পারি যে এটা অত্যন্ত পরিকল্পিতভাবে একটা ন্যারেটিভ বিল্ডিং করার জন্য, ক্ষেত্র প্রস্তুত করার জন্য নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা মানুষের সামনে এই বার্তাটা দিচ্ছে যে জনগণ 70% জনগণ বিএনপিকে চায়। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বাজারে সম্প্রতি যে কথাটি উঠে এসেছে যে আগামী নির্বাচন হতে যাচ্ছে একটি ম্যানেজড নির্বাচন, এবং সেখানে বিএনপিকে 200টির অধিক আসন পাইয়ে দেবার মতো একটি দেন দরবার আলোচনা চলছে বিভিন্ন মহল থেকে, বাংলাদেশের সরকারি মহলে, তারপরে গোয়েন্দা সংস্থার ভিতরে, বিভিন্ন জায়গায়, স্টেক হোল্ডারদের ভিতরে, প্রতিবেশী দেশ, বন্ধু দেশ ইত্যাদির সাথে এই আলোচনাগুলো হচ্ছে। তো এইরকম যেহেতু হচ্ছে, এইটা করতে হলে আবার তার পূর্বে যেটা করতে হয়,
কারা কারা স্বীকৃতি দেবে তাদের সাথে একটু আলোচনা করতে হয় যে আমরা কিন্তু এটা করতে যাচ্ছি, তোমরা এটার স্বীকৃতি দিও। ওরা বলে তখন গ্রিন সিগন্যাল দেয় যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমরা আমাদের এই দিও। তারপরে জনগণের ভিতরে সেটা প্রচার করা হয়। যখন সব কিছু ম্যানেজড হয়ে যায় তখন জনগণ ভোট দিবে, কিন্তু ভোট গণনার সময় সেটি উল্টে যাবে। এবং এখানে কিছু স্বচ্ছতা আনার জন্য মনে করেন যে বিরোধী দল যাকে বানাবে আগেই রেডি করা থাকে যে অমুককে বিরোধী দল বানাবো, তখন তাকে কিছু কিছু জায়গায়, যেটা অখ্যাত অপরিচিত এই সমস্ত জায়গায়, অগুরুত্বপূর্ণ এরকম জায়গায় দু একটি আসন তাকে দেয়া হয়। এবং কৌশল হিসাবে খুব ওই দলের একেবারে ঘাঁটি, যেমন এখানে উদাহরণস্বরূপ বলি যে খালেদা জিয়া যেখানে দাঁড়িয়েছে বা তারেক রহমান 3টি আসনে দাঁড়িয়েছে, একটি আসনে তাকে হারিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে স্বচ্ছতা আনয়নের জন্য এই কাজটুকু করা হয়। সুতরাং রাজনৈতিক বিশ্লেষকরা এই জরিপকে এই বলে আখ্যায়িত করছে যেটি আসলে ওই ম্যানেজড নির্বাচনের আগে গ্রাউন্ড তৈরি করার বা ক্ষেত্র প্রস্তুত করার প্রাথমিক ধাপ। এরপরে এরকম জরিপ আরো আসবে, আরো এরকম ন্যারেটিভ সামনে আসবে, আমরা সেগুলো দেখার জন্য ততদিন অপেক্ষা করি।